Hi there, welcome to the System Analysis and Design course. And in this tutorial, I'm going to discuss about a detailed example on how to apply earned value analysis for evaluating a project's progress and forecasting about the completion time and budget of the project. তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা earned value analysis এর বেসিক গুলো জেনে আসছি। earned value analysis এর ডেফিনিশন, earned value analysis টা আমাদেরকে কি হেল্প করে, কি কাজে আমরা ইউজ করতে পারি, earned value analysis এর শুরুতে আমাদের হাতে কি কি থাকে, সেখান থেকে আমাদেরকে কি কি প্যারামিটার কমপ্লিট করতে হয়, সেগুলো সম্বন্ধে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালটাতে শিখে আসছি। আমি যদি জাস্ট স্লাইটলি একটু রিক্যাপ করি, আমরা গত টিউটোরিয়ালটাতে যা যা শিখলাম সেই টার্মগুলো সম্বন্ধে, সেটা হচ্ছে earned value analysis হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা টুল, যেটা দিয়ে আমি একটা প্রজেক্টের প্রোগ্রেসকে মেজার করতে পারি at any given point in time। আর যে পার্সপেক্টিভে আমি প্রজেক্টের প্রোগ্রেসটাকে ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে ইন টার্মস অফ মানি বা ইন টার্মস অফ কস্ট এন্ড ইন টার্মস অফ টাইম বা ইন টার্মস অফ স্কেজুল। এবং এই প্রজেক্টের প্রোগ্রেস ইভালুয়েট করার উপর বেস করে আমি ফোরকাস্ট করতে পারি আমার প্রজেক্টের কমপ্লিশন টাইমটা কখন হবে এবং আমার প্রজেক্টের জন্য অ্যাকচুয়াল কি পরিমাণ বাজেটটা দরকার হতে পারে। এবং earned value analysis এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি যখন আমরা আমাদের প্রজেক্টের একটা অ্যাক্টিভিটি টোটাল কমপ্লিট হবে বা আমাদের একটা অ্যাক্টিভিটি যতটুকু পার্সেন্ট কমপ্লিট হবে একটা সার্টেন টাইমে, সেই পরিমাণটাকে আমরা ধরবো হচ্ছে earned value বা আমরা এটাকে কনসিডার করবো হচ্ছে earned হিসেবে। সো প্রজেক্টের প্রোগ্রেস আমরা দুইটা পার্সপেক্টিভে ইভালুয়েট করতে পারি, একটা হচ্ছে টার্মস অফ টাইম, টার্মস অফ টাইম যদি আমরা একটা প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করি দেন এটা অ্যাহেড অফ স্কেডিউল হতে পারে বা বিহাইন্ড দ্য স্কেডিউল। আর মানি পার্সপেক্টিভে যদি প্রজেক্টের প্রোগ্রেসকে আমরা ইভালুয়েট করি দেন সেটা আন্ডার বাজেট হতে পারে অথবা ওভার বাজেট। সো one thing I forgot to mention in the previous tutorial is that we always prefer to be ahead of the schedule and to be under the budget or under budget. So what does that mean? আমরা যদি ahead of schedule থাকি তার অর্থ হচ্ছে আমরা আমাদের যে প্ল্যানিং নিয়ে প্রজেক্টের কাজটা শুরু করছিলাম আমরা সেটা থেকে আগিয়ে আছি। আর প্রজেক্টের জন্য আমরা যতটুকু টাকা বরাদ্দ রাখছিলাম আমরা যদি আন্ডার বাজেটে থাকি তার অর্থটা হচ্ছে আমি যতটুকু টাকা প্ল্যান করে রাখছিলাম খরচ হবে তার চেয়ে আমার কম খরচ হচ্ছে। সো ইউজুয়ালি আমরা এটাই এক্সপেক্ট করি যে আমরা ahead of schedule থাকবো and আমার প্রজেক্টটা আন্ডার বাজেটে শেষ হয়ে যাবে। বাট ইটস নট দ্য কেস যে সবসময় সে মানে আমরা যেটা থিঙ্ক করে থাকি সেটাই হয়। এবং হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রজেক্টটা আমরা যে প্ল্যানিং নিয়ে শুরু করছিলাম তার চেয়ে হয়তো একটু বেশি সময় লেগে যায়। অ্যান্ড সেম গোজ ফর দ্য কস্ট। কস্ট যেটা আমরা ঠিক করে রাখছিলাম, যেটা যে বাজেট নিয়ে নামছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাজেটটাকে এক্সিট করেছে। সো এখানে আমি ahead of schedule and under budgeted পাশে একটা টিক চিহ্ন দিচ্ছি, মানে এটা প্রিফার্ড। বাট টোটালটা ডিপেন্ড করতেছে আসলে প্রজেক্টের যে ম্যানেজার আছে তার এক্সপিরিয়েন্সের উপর, সিচুয়েশনের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। লাইক প্রজেক্টের যে ম্যানেজার আছে সে সিমিলার টাইপের প্রজেক্ট যদি আগে ডিল করে থাকে দেন হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অফ হাউ টু কন্ডাক্ট দ্য হোল প্রজেক্ট। সো সে তার সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে সে একটা প্রজেক্টের প্রপার প্ল্যানিং করতে পারে। সেই অনুযায়ী যদি সে আগায় দেখা যাবে ঠিক সময় এবং যতটুকু খরচ সে বরাদ্দ রাখছে অতটুকু খরচের মধ্যে হয়তো সে প্রজেক্টটা কম। But there are also some risks, project related risks থাকতে পারে and we can predict it, but আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি না যে আমাদের প্রজেক্টের চলাকালীন সময় এই দিনে যে এই রিস্কটা হবে বা এই অ্যাক্সিডেন্টটা হবে এরকম বলতে পারি। So we can just predict the risks যে অনুযায়ী আমরা আমাদের প্রজেক্ট প্ল্যানটা করি। So
প্রজেক্টের প্রোগ্রেস মানে যে অলওয়েজ অ্যাহেড অফ স্কেডিউল এবং আন্ডার বাজেটেড থাকবে এরকম না। বিহাইন্ড স্কেডিউল এবং ওভার বাজেটেড আমরা থাকতে পারি, আবার স্কেডিউলের দিক থেকে আগে থাকতে পারি, বাট বাজেটের দিক থেকে ওভারে থাকতে পারি, মানে আমার কাজটা আগে শেষ হয়ে যাচ্ছে কিন্তু খরচ বেশি লাগতেছে। সো there can be a mixture of situations or steps, but what we will prefer that we will be ahead of the schedule and we will be under budget. সো আর্ন ভ্যালু অ্যানালাইসিস এর শুরুতে আমাদের হাতে তিনটা জিনিস থাকবে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং, যেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা প্ল্যান, যেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ টাইম লাগবে, কি পরিমাণ খরচ লাগবে, সেটার একটা বাজেট নিয়ে কাজটা শুরু করা। সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু প্রজেক্টের প্রোগ্রেস ইভালুয়েট করতে চাই, আমাদের প্রজেক্ট শুরু হওয়ার পরে যে কোনো একটা মোমেন্টে একটা পার্টিকুলার টাইমে আমাদের একটা ফিল্ড রিপোর্ট লাগবে। প্রজেক্টের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কতটুকু কমপ্লিট হলো এবং কতটুকু খরচ অ্যাকচুয়াল গেল, সেই ডাটাগুলো হচ্ছে। আর আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং থাকে এটার উপর বেস করে হচ্ছে আমরা গ্যান্ট চার্ট পাবো। এই তিনটা ডাটা থেকে আমাদেরকে তিনটা প্যারামিটারের ভ্যালু কমপ্লিট করতে হয়, সেটা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। আমার প্রজেক্টে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোর জন্যই এই তিনটা প্যারামিটারের ভ্যালু আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্যারামিটার গুলো হচ্ছে এসি, যেটাকে আমরা বলছি অ্যাকচুয়াল কস্ট, এবং এটাকে এসিডব্লিউপিও বলা হয়, অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। সেকেন্ড হচ্ছে ইভি, আর্ন ভ্যালু, বা এটাকে বলা হয় বিসিডব্লিউপি, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। অ্যান্ড লাস্টলি হচ্ছে পিভি, প্ল্যান্ড ভ্যালু, যেটাকে আমরা বিসিডব্লিউএস ও বলতে পারি। এর অর্থ হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক স্কেডিউল। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য এসির ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে আমাদের হাতে যে ফিল্ড রিপোর্টটা আছে সেটা থেকে হচ্ছে এসির ভ্যালু, এবং অ্যাকচুয়াল কস্টকে ইনকার্ড কস্টও বলা হয়। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আর্ন ভ্যালু, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, সেটা পাবো হচ্ছে আমরা ফিল্ড রিপোর্টে আমাদের একটা কলাম থাকবে, সেই কলামটার নাম হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড। আর আমাদের যে প্রসেস স্কেডিউল বা প্ল্যানিং আছে সেখানে একটা কলাম থাকবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির টোটাল কস্ট। সো এই টোটাল কস্ট এবং অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড এই তিনটা কলামের ভ্যালু থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আর্ন ভ্যালু। আর লাস্টলি প্ল্যান ভ্যালু, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য প্ল্যান ভ্যালুটা আমরা পাবো হচ্ছে আমাদের হাতে যে প্রজেক্ট স্কেডিউল আছে বা প্ল্যান আছে, এবং এটা থেকে আমরা যে গ্যান্ট চার্ট বানাচ্ছি নাম বা আমরা বানাবো, এই দুইটা থেকেই হচ্ছে আমরা দুইটারই হেল্প লাগবে হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য প্ল্যান ভ্যালুটা কমপ্লিট করতে। দেন প্রজেক্টের প্রোগ্রেস এভালুয়েট করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা ইউজ করে কিছু ভ্যালু বের করতে হবে। প্রথমটা হচ্ছে সিপিআই, কস্ট পারফরম্যান্স ইন্ডেক্স। সেকেন্ডটা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স, এবং এই দুইটা হচ্ছে কস্টের পার্সপেক্টিভে আমার প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করবে। সো কস্টের পার্সপেক্টিভে প্রজেক্টের প্রোগ্রেস হতে পারে ওভার বাজেটেড আর আন্ডার বাজেটেড। সিপিআই এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় প্রজেক্টটা ওভার বাজেটেড হবে, আর যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয় দেন আমার প্রজেক্টটা আন্ডার বাজেটেড। সিভির ভ্যালু যদি নেগেটিভ হয় প্রজেক্টটা ওভার বাজেটেড হবে, সিভি ভ্যালু যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় অর্থাৎ যদি পজিটিভ হয় প্রজেক্টটা আন্ডার বাজেটেড। এবং সিপিআই এর সাথে সিভির কিন্তু একটা কোরিলেশন আমরা এখানে দেখতে পারি, লাইক সিপিআইটা আমরা পাই হচ্ছে আর্ন ভ্যালুকে অ্যাকচুয়াল কস্ট দিয়ে ডিভাইড করে, আবার সিভিটা পাই হচ্ছে আর্ন ভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্টকে বিয়োগ করে। সো অ্যাকচুয়াল কস্টের ভ্যালু যদি আর্ন ভ্যালু থেকে বড় হয় তাহলে সিপিআই এর ভ্যালুটা অবশ্যই লেস দ্যান 1 হবে, এবং সেই আর্ন ভ্যালুকে থেকে কিন্তু আমি আবার অ্যাকচুয়াল কস্টকে যদি বিয়োগ দিই সিভি বা কস্ট ভ্যারিয়েন্স ক্যালকুলেশন ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ চলে আসে। তার অর্থটা হচ্ছে সিপিআই এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় অটোমেটিক্যালি সিভির ভ্যালুটা লেস দ্যান 0 হয়ে যায়। এন্ড সেম ভাবে সিপিআই এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয় অটোমেটিক্যালি সিভির ভ্যালুটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। সেটা হচ্ছে কস্টের পার্সপেক্টিভে একটা প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করা। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে স্কেডিউল, স্কেডিউলের পার্সপেক্টিভে আমি একটা প্রজেক্টের প্রোগ্রেসকে ইভালুয়েট করতে পারি। সো এই জন্য আমরা দুইটা ভ্যালু ক্যালকুলেট করবো, একটা হচ্ছে স্কেডিউল পারফরম্যান্স ইন্ডেক্স আর একটা হচ্ছে স্কেডিউল ভ্যালুস। স্কেডিউল পারফরম্যান্স ইন্ডেক্স
পাবো হচ্ছে আমরা আর্ন ভ্যালুকে যদি প্ল্যান ভ্যালু দিয়ে ডিভাইড করি, আর এসভি ভ্যালুটা পাবো হচ্ছে আমরা সেম আর্ন ভ্যালুকে যদি সেম প্ল্যান সেম আর্ন ভ্যালু থেকে যদি আমি সেম প্ল্যান ভ্যালু এসপিআই এর ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তাহলে প্রজেক্টটা বিহাইন্ড স্কেডিউল, অথবা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয় তাহলে প্রজেক্টটা অ্যাহেড অফ স্কেডিউল। সেম ভাবে স্কেডিউল ভ্যারিয়েন্স এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে ধরা হয় প্রজেক্টটা বিহাইন্ড স্কেডিউল, এবং স্কেডিউল ভ্যারিয়েন্স এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে ধরা হয় হচ্ছে প্রজেক্টটা। এবং সিপিআই আর সিভির মধ্যে যেমন একটা কোরিলেশন আছে, এসপিআই এবং এসবির মধ্যে সেম কোরিলেশন। So this is how we evaluate running projects progress. এটার উপর বেস করে যেমন হচ্ছে আমাকে ফোরকাস্ট করতে হয়। ফোরকাস্ট যখন আমরা করি তখন আমরা দুটা জিনিস আসলে ফোরকাস্ট করি, একটা হচ্ছে এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন, আর একটা হচ্ছে এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশন। এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন এটা আমরা ক্যালকুলেট করবো হচ্ছে প্ল্যান বাজেটকে সিপিআই দিয়ে ডিভাইড দিব, তাহলে আমরা এস্টিমেটেড বাজেট এট কমপ্লিশন পাবো। এস্টিমেটেড প্রজেক্ট ডিউরেশনটা পাবো হচ্ছে আমরা প্ল্যান ডিউরেশনকে যদি এসপিআই দিয়ে ডিভাইড করি, তাহলে প্ল্যান্ড বাজেট এই ডাটাটা আমরা পাবো হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যান বা স্কেডিউল থেকে, আর প্ল্যান্ড ডিউরেশন এটা আমরা পাবো হচ্ছে আমাদের গ্যান্ট চার্ট থেকে। সেটা হচ্ছে আমরা ইউজিং অ্যারো বোঝার চেষ্টা করছি। So these are the basic things we have already covered in the previous tutorial. Now let's see an example of how to apply earned value analysis for evaluating a project's progress, and depending on this evaluation, how can we forecast about completion time and total budget quote. So আমার এই টিউটোরিয়ালটার মেইন ফোকাসটা হবে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালু, এই তিনটা জিনিসটা আসলে কি ইন্ডিকেট করে বা এদের মধ্যে পার্থক্যটা কেটে বোঝানো যাবে, কারণ তিনটা জিনিসই খুব কনফিউজিং এবং সাথে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। And obviously হচ্ছে এই এক্সাম্পলটা thoroughly discuss বা describe করে। So AC actual cost এই ডাটাটা আমরা পাবো হচ্ছে কোথা থেকে? ফিল্ড রিপোর্ট থেকে। সো ফিল্ড রিপোর্টে প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে ইনকার্ড কস্ট দেয়া আছে সেটাই হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির অ্যাকচুয়াল কস্ট। আমি রিপিট করছি, ফিল্ড রিপোর্টে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য যে ইনকার্ড কস্ট দেয়া আছে সেটাই হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির অ্যাকচুয়াল কস্ট। যেমন এ অ্যাক্টিভিটিটার অ্যাকচুয়াল কস্ট কত হবে? 600। সো ফিল্ড রিপোর্টে ইনকার্ড যে কস্ট দেওয়া থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। সো বি এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1400, সি এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 500, ডি এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 200। সো অ্যাকচুয়াল কস্ট আমরা পাবো হচ্ছে ডিরেক্টলি ফিল্ড রিপোর্ট থেকে। ইটস ভেরি ইজি টু ফিগার আউট। ওকে, আর্ন ভ্যালু, আর্ন ভ্যালুটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড। সো এখানে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি আমরা টোটাল জিনিসটাকে। একটা হচ্ছে বাজেটেড ওয়ার্ক, বাজেটেড কস্ট, আরেকটা হচ্ছে ওয়ার্ক পারফর্ম। সো বাজেটেড কস্ট মানে হচ্ছে আমার কত টাকা বাজেট নিয়ে আমি নামছিলাম কাজটা করতে, আর ওয়ার্ক পারফর্ম হচ্ছে একটা সার্টেন সময়ে ওই অ্যাক্টিভিটিটা কতটুকু পারফর্ম। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছিলাম আর্ন ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? আর্ন ভ্যালুটা পাবো হচ্ছে ফিল্ড রিপোর্টের অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড এই কলামটা থেকে, এবং প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানিং এর টোটাল কস্ট যে কলামটা থাকবে এই দুইটা কলামকে ইউজ করে হচ্ছে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আর্ন ভ্যালু ক্যালকুলেট। ওকে, সো বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম কথাটার অর্থ হচ্ছে আমি যেই টাইমে ইভ্যালুয়েশনটা করি না কেন বা আর্ন ভ্যালু অ্যানালাইসিসটা চালাই না কেন, সেই সময় একটা অ্যাক্টিভিটির যতটুকু পার্সেন্টেজই কমপ্লিট হয়ে থাকুক না কেন তার জন্য কতটুকু বাজেট বরাদ্দ ছিল, এই জিনিসটাকে বলা হবে হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। যতটুকু ওয়ার্ক পারফর্ম হয়েছে বা যতটুকু ওয়ার্ক আমি আর্ন করতে পারছি তার জন্য আমার ইনিশিয়াল বাজেট কত ছিল। সো ইনিশিয়াল বাজেটটা কোথায় দেয়া আছে?
ইনিশিয়াল বাজেটটা দেয়া আছে হচ্ছে আমার প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যানে, আর কতটুকু কাজ কমপ্লিট হয়েছে একটা পার্টিকুলার সময় এটা দেয়া আছে হচ্ছে ফিল্ড। সো এই দুইটা টেবিলের প্রথম যে টেবিলটা স্কেডিউল বা প্ল্যান, এটা টোটাল কস্ট, এবং ফিল্ড রিপোর্টের অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিটেড, এই দুইটা কলামকে ইউজ করে হচ্ছে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি আর ভ্যালু ক্যালকুলেট করি। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ সি এর ক্ষেত্রে সি এর অ্যাকচুয়াল কস্ট কত এবং সি এর আর্ন ভ্যালু। সি এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে ফিল্ড রিপোর্টে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 500। সো সি এর অ্যাকচুয়াল কস্ট হবে হচ্ছে 500, আর সি এর আর্ন ভ্যালু কতটুকু, at the end of day 7 সি কতটুকু পার্সেন্ট কমপ্লিট হয়েছে, 33%। 33% মানে হচ্ছে 1/3। তার মানে at the end of day 7 সি আমি অ্যাকচুয়ালি পারফর্ম করতে পারছি হচ্ছে কতটুকু, 1/3। সো সি এর জন্য বাজেট বরাদ্দ ছিল কত টাকা, টোটাল 1200 টাকা। এই 1200 1/3 কত, 1200 1/3 হচ্ছে 400। সো সি এর আর্নড ভ্যালু বা বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম হচ্ছে 400 টাকা। সো এই কথাটার অর্থ দাঁড়ায় সি টোটাল 3 দিন লাগবে শেষ করতে, কারণ সি এর ডিউরেশন হচ্ছে 3 দিন। প্রত্যেক দিনের জন্য আমার কস্ট দেওয়া আছে 400 টাকা। সো আমার টোটাল 3 দিনের জন্য বাজেট বরাদ্দ আছে হচ্ছে 1200 টাকা। ওকে, এট দ্য এন্ড অফ ডে 7 আমার সি শেষ হয়েছে 33%। 33% কথার অর্থ হচ্ছে সি এর টোটাল ডিউরেশন 3 দিন, এই 3 দিনের 33% মানে কত আসলে, মানে 1/3, বা হচ্ছে 3 দিনের একদিনের কাজ হয়েছে। সো একদিনের জন্য আমার আসলে কত টাকা বাজেট ছিল, যদি 3 দিনের জন্য 1200 টাকা হয়, একদিনের জন্য আমার বাজেট বরাদ্দ ছিল 400 টাকা। সো আমার বাজেট বরাদ্দ ছিল 400 টাকা, বাট আমার অ্যাকচুয়ালি খরচ হয়েছে হচ্ছে কত টাকা, 500 টাকা। সো এই জন্য সি এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 500 টাকা বা 500 ইউনিট, এটা ডলারও হতে পারে। আর সি এর আর্ন ভ্যালু হচ্ছে at the end of day 7 400 ইউনিট, মানে 400 টাকা বা 400। সো আই হোপ এতটুকু পর্যায়ে এসে আমরা অ্যাকচুয়াল কস্ট আর আর্ন ভ্যালুর পার্থক্যটা বুঝতে পারছি। নেক্সট আসি হচ্ছে আমরা প্ল্যান্ড ভ্যালু। প্রিভিয়াস টিউটোরিয়াল আমি বলে আসছি প্ল্যান্ড ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো। প্ল্যান্ড ভ্যালুটা পাবো হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্ট স্কেডিউল দেওয়া আছে বা প্রজেক্ট যে প্ল্যানটা আছে, এবং এটা থেকে আমরা যে গ্যাপ চার্টটা বানাবো, এই দুইটা থেকে এই দুইটা ডাটা ইউজ করে হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির প্ল্যান ভ্যালুটা। সেম অ্যাক্টিভিটিটা দিয়ে আমি এক্সাম্পলটা দিই, যেমন সি এর অ্যাকচুয়াল কস্ট 500 ইউনিট, আর্ন ভ্যালু 400 ইউনিট, সি এর প্ল্যান্ড ভ্যালু 800 ইউনিট। এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে প্রথমে আমাদেরকে যেতে হবে গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টে এট দ্য এন্ড অফ ডে 7 সি কতটুকু শেষ হওয়া উচিত ছিল। ওকে, গ্যান্ট চার্টে যদি আমরা ভালো করে দেখি, সি শুরু হয়েছে 5 নাম্বার দিনে এবং সি শেষ হচ্ছে 8 নাম্বার দিনে। তার মানে 5 নাম্বার দিনে শুরু হয়ে 8 নাম্বার দিনে শেষ হওয়ার কথা, টোটাল 3 দিন তার ডিউরেশন। বাট আমি ফিল্ড রিপোর্টটা নিছি কবে, এট দ্য এন্ড অফ ডে 7। তার মানে 5 নাম্বার দিনে শুরু হয়ে 7 নাম্বার দিনে শেষ হচ্ছে। তার অর্থটা কি, তার 2 দিনের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। গ্যান্ট চার্ট বেসিক্যালি আমাদেরকে কি ইন্ডিকেট করে, গ্যান্ট চার্ট হচ্ছে আমি যে প্ল্যানিংটা নিয়ে প্রজেক্টের কাজটা আরম্ভ করছি, সেই প্ল্যান অনুযায়ী কত নাম্বার দিনে কোন কোন দিনে কোন কোন অ্যাক্টিভিটি শেষ হওয়ার কথা, বা কোন কোন দিনে কোন কোন অ্যাক্টিভিটি কতটুকু হওয়ার কথা সেটাই করে। সো এট দ্য এন্ড অফ ডে 7 গ্যান্ট চার্ট বলতেছে যে সি যে অ্যাক্টিভিটিটা আছে ওর 2/3 শেষ হয়ে যাওয়ার কথা। তার অর্থ হচ্ছে কত, 66%। ওকে, বাট এট দ্য এন্ড অফ ডে 7 সি শেষ হয়েছে অ্যাকচুয়ালি কত, 33%। তার মানে হচ্ছে কি, যে সি শেষ হয়ে যাওয়ার কথা 66% বা 2/3,
বাট সি এর কাজ শেষ হয়েছে বেসিক্যালি 1/3 বা 33%। 2/3 যে শেষ হওয়ার কথা, এই হিসাবটা আমি কিভাবে পেলাম, এটা যদি আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে 5 নম্বর দিনে শুরু হয়েছে, আমি হিসাবটা নিচ্ছি 7 নম্বর দিন, তার মানে 5 থেকে 6 একদিন, 6 থেকে 7 আরো একদিন, তার মানে 5 থেকে 7 হচ্ছে টোটাল 2। আর সি শেষ হয়ে যাওয়ার কথা হচ্ছে 8 নম্বর দিন। সো 7 নম্বর দিনে সি এর 2/3 কাজ শেষ হয়ে যাওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, বাট রিয়েলিটি বলতেছে যে আসলে 2/3 কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে বেসিক্যালি 1/3, তার মানে অ্যাকচুয়ালি পারফর্ম হয়েছে হচ্ছে আমার 1/3 বা 33%, বাট আমার স্কেডিউল ছিল 2/3 শেষ হওয়ার। সো এই স্কেডিউল অনুযায়ী আমার কতটুকু বাজেট ছিল, সি এর টোটাল বাজেট ছিল 1200 টাকা। এট দ্য এন্ড অফ ডে 7 সি শেষ হয়ে যাওয়ার কথা 2/3 বা 66%। সো 1200 টাকা 2/3 হচ্ছে 800 টাকা। সো সি এর প্ল্যান্ড ভ্যালু হচ্ছে 800। সো আই হোপ অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালুর মধ্যে পার্থক্যটা খুব ভালো মতো বোঝা যায়। সো সি এর ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 500 ইউনিট, আর্ন ভ্যালু হচ্ছে 400 ইউনিট, প্ল্যান ভ্যালু হচ্ছে 800। সো সি অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু তিনটা ভ্যালু আলাদা আসছে। সেটা যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আসবে এমন কোনো কথা না। যেমন আমি যদি অ্যাক্টিভিটি এর জন্য চিন্তা করি, এর অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু সবকিছুই আসছে হচ্ছে 600 ইউনিট করে। তার মানে at the end of day 7 এ 100% কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অ্যাকচুয়াল কস্ট হয়েছে 600 টাকা। খুব ভালো কথা। at the end of day সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল কস্ট। at the end of day 7 এ 100% কমপ্লিট হয়েছে, এর জন্য বরাদ্দ ছিল 600 টাকা। 600 টাকার 100% মানে হচ্ছে 600। সো তার আর্ন ভ্যালু হচ্ছে 600। আর গ্যান চার্ট বলতেছে at the end of day 7 এ 100% কমপ্লিট হয়ে যাবে, এ বেসিক্যালি at the end of day 2 শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং বেসিক্যালি তাই হয়েছে। সো অ্যাকর্ডিং টু মাই গ্যান চার্ট এ 100% কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সো এর স্কেডিউলড ওয়ার্ক হচ্ছে 100%, 600 100% হচ্ছে 600। সো এই অ্যাক্টিভিটিটার ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু সবগুলোরই সেম। বি অ্যাক্টিভিটিটার ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্টের ভ্যালু আসছে 1400, কিন্তু আর্ন ভ্যালু আর প্ল্যান ভ্যালু এই দুটো ভ্যালু আবার সেম আসছে 1200। এটার কারণটা কি? ওকে, এটা একটু এক্সপ্লেন করে তাহলে আরেকটু ভালো মতো ক্লিয়ার হবে। সো বি এর অ্যাকচুয়াল কস্ট আসছে 1400, কেন? ফিল্ড রিপোর্টে বি এর ইনকার্ড কস্ট 1400, এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। সো তার অ্যাকচুয়াল কস্ট, সো অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1400। আর্ন ভ্যালু আর প্ল্যান ভ্যালু দুইটা ভ্যালু 1200 আসে, কারণটা বি এর আর্ন ভ্যালু কিভাবে পাবো? at the end of day 7 বি 100% কমপ্লিট হয়েছে, বি এর জন্য বরাদ্দ ছিল 1200 টাকা, 1200 টাকার 100% কত হয়? 1200। সো বি এর আর্ন ভ্যালু হচ্ছে 1200। আর বি এর প্ল্যান ভ্যালু 1200, কেন? অ্যাকর্ডিং টু মাই জ্ঞান চার্ট at the end of day 7 বি 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য যে বার গুলা আছে তার মধ্যে কিন্তু আমি আবার একটা শেডেড রিজন দেওয়ার চেষ্টা করছি, অর্থটা হচ্ছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটাই। So at the end of day 7 বি 100% কমপ্লিট হয়ে যাবে, তার মানে অ্যাকর্ডিং টু মাই স্কেডিউল বি এর জন্য স্কেডিউল ওয়ার্ক হচ্ছে 100%। সো বি এর বাজেট ছিল কত? 1200, তার উপর 100 হচ্ছে কত? সো বি এর আর্ন ভ্যালু আর প্ল্যান ভ্যালু দুইটার ভ্যালুই আসছে হচ্ছে 1200। তার মানে হচ্ছে আমি বি এর জন্য অ্যাকচুয়ালি যখন প্ল্যান করছিলাম তখন ভাবছিলাম 1200 টাকা শেষ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এটা আসলে ইনকার হলো 1400 টাকা, 200 টাকা আমার বেশি লাগছে। সো আই হোপ আমি এ, বি,
সি, তিনটা আলাদা আলাদা অ্যাক্টিভিটির জন্য অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালু যে এক্সপ্লেনেশনটা পেলাম এটা খুব ভালো মতো বুঝে গেছি। ডি এর ক্ষেত্রে আবার অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালুর রেজাল্ট সেম আসছে, বাট প্ল্যান ভ্যালুর রেজাল্টটা ডিফারেন্ট আসছে। এর অর্থটা কি? ডি ডি এর জন্য অ্যাকচুয়াল কস্ট বা ইনকার্ড কস্ট দেয়া আছে 200, সেটাই হচ্ছে তার অ্যাকচুয়াল কস্ট 200। ওকে, এট দ্য এন্ড অফ ডে 7 বি 50% শেষ হয়েছে, মানে 50% অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে। সো ডি এর জন্য বরাদ্দ ছিল টোটাল 400 টাকা, 400 50% হচ্ছে 200। সো আর হচ্ছে নাও প্ল্যান ভ্যালু 400। এটার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু মাই জ্ঞান চার্ট এট দ্য এন্ড অফ ডে 7 ডি ডি 100% শেষ হয়ে যাওয়া হচ্ছে, বাট আনফর্চুনেটলি ডি শেষ হয়েছে কত ভাগ? 50%, তার মানে হচ্ছে হাফ। সো স্কেডিউল অনুযায়ী ডি 100% শেষ হয়ে যাওয়ার কথা, ডি এর জন্য বরাদ্দ ছিল 400 টাকা, 400 টাকার 100% হচ্ছে 400। সো ডি এর প্ল্যান হচ্ছে 400। সো আমরা এখান থেকে একটা সামারিতে আসতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু, তিনটার ভ্যালু সেম হতে পারে, তিনটার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, আবার এদের মধ্যে যে কোনো দুইটার ভ্যালু সেম সেম হতে পারে। সো আই হোপ হিসাবটা খুব ভালো মতো বোঝা গেছে, এবং এই হিসাবটা কিন্তু খুবই সেন্সিটিভ। সো মাঝখানে যদি ভুল হয় আমার পুরো ফোরকাস্টিং বা পুরো প্রজেক্ট প্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন ভুল হবে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। ওকে, সো আই হোপ এখন পর্যন্ত আমরা অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু এই তিনটা ভ্যালু ভালো মতো বুঝতে পারছি। ওকে, সো মোটামুটি এক্সাম্পলের অনেকটুকুই আমার এক্সপ্লেইন করা হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আর্ন ভ্যালু অ্যানালাইসিসে জিনিসটা আমরা কিভাবে করি, সো এই এক্সাম্পলটা আমি প্রথম থেকে একটু এক্সপ্লেন করি, যদিও মোস্ট অফ দ্য পার্সন এক্সপ্লেন করে ফেলছি। ওকে, সো ইনিশিয়ালি আমাদেরকে দুইটা টেবিল দেওয়া, একটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যানিং, উপরে যে টেবিলটা আছে সেটা হচ্ছে আমার প্রজেক্ট প্ল্যান বা স্কেডিউল, আর নিচের যে টেবিলটা আছে সেটা হচ্ছে আমার ফিল্ড রিপোর্ট এট দ্য এন্ড অফ আ পার্টিকুলার ডে, এই ক্ষেত্রে হচ্ছে ডে 7। প্রজেক্ট প্ল্যানিং বা প্রজেক্ট স্কেডিউলে কি থাকবে? অ্যাক্টিভিটি নাম থাকবে, অ্যাক্টিভিটি প্রেডেসেসর কারা তারা থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির ডিউরেশন কত সেটা দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য পার ডে কতটুকু কস্ট ধরা হয়েছে সেটা দেওয়া। টোটাল কস্ট, এটা আমি পুরা শব্দ দুইটা শব্দকে ক্যাপিটাল ওয়ার্ডে লিখছি, তার অর্থটা হচ্ছে টোটাল কস্টটা দেয়া থাকতেও পারে নাও পারে, দেয়া থাকলে ভালো, আর যদি দেয়া না থাকে ইটস ভেরি ইজি, কারণ আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ডিউরেশন কত দিন এবং প্রত্যেক দিনের কতটুকু খরচ সেটা দেওয়া আছে। সো আমি এখান থেকে ইজিলি টোটাল কস্টটাকে ক্যালকুলেট করি। এ ডিউরেশন হচ্ছে 2 days, তার পার ডে কস্ট হচ্ছে 300, সো 2 দিনের জন্য কস্ট টোটাল হবে 600। বি, তার ডিউরেশন 3, তার কস্ট পার ডে কস্ট হচ্ছে 400, সো টোটাল কস্ট হবে হচ্ছে 5। সেভাবে হচ্ছে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির টোটাল কস্ট ক্যালকুলেট, দ্যাটস ভেরি ইজি। আরেকটা কথা, একটা কথা আমি আরেকবারও বলি, সেটা হচ্ছে এই এই টেবিলে যে ডাটাগুলো আছে সেটা টোটালটা কিন্তু প্ল্যানিং, সেটা টোটালটাই হচ্ছে প্রজেক্টের কাজ শুরু করার আগে আমার যে প্ল্যান সেটা। সো কতদিন লাগতে পারে এবং কতটুকু বাজেট লাগতে পারে এটা একটা আনুমানিক একটা ভ্যালু বা একটা আন্দাজ বা একটা অ্যাজাম্পশন নিয়ে হচ্ছে প্রজেক্টের কাজটা শুরু করে। ফিল্ড রিপোর্ট, ফিল্ড রিপোর্টে হচ্ছে আমার অ্যাকচুয়াল কি পরিমাণ কাজ হয়েছে এবং অ্যাকচুয়াল কি পরিমাণ খরচ গেছে এই এই ডাটাগুলো। So at the end of day 7, A 100% completed, B 100% completed, C 33% বা 1/3 completed, D 50% বা half completed, and E 0% completed। তার অর্থটা হচ্ছে E এর কাজ at the end of day 7 শুরু। প্রত্যেকটা অ্যাক্টিভিটি যতটুকু কাজে কমপ্লিট হোক তার জন্য কত টাকা অ্যাকচুয়ালি খরচ গেছে সেটা দেওয়া আছে, ইনকারেক্ট কস্ট। এটাই হচ্ছে আমার বেসিক্যালি অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে, সো ফিল্ড রিপোর্টটা হচ্ছে
প্রজেক্ট প্ল্যান প্লাস ফিল্ড রিপোর্টটা হচ্ছে আমার কি ইন্ডিকেট করবে, ফিল্ড রিপোর্ট ইন্ডিকেটিং দ্য প্রেজেন্ট স্টেট অর প্রোগ্রেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রজেক্ট প্ল্যান অর শিডিউল। আমি যে প্ল্যান নিয়ে মাঠে নামছিলাম সেই প্ল্যানের সাথে যদি তুলনা করি অ্যাকচুয়ালি কতটুকু কাজ হয়েছে সেটা ফেল হচ্ছে। আর প্রজেক্ট শিডিউল বা প্ল্যানের যে কি থাকবে সেটা তো বললামই, আমার ইনিশিয়ালি যে প্ল্যান থাকে প্রজেক্টের ডিউরেশন এবং খরচের সেই প্ল্যান। এখন আমাকে যেটা করতে হবে, প্রজেক্ট প্ল্যান থেকে ফার্স্টে গ্যান্ট চার্ট বানাতে হবে। কিভাবে গ্যান্ট চার্ট বানাবো, আই হোপ আপনারা কিভাবে গ্যান্ট চার্ট বানাতে হবে সেটা অলরেডি শিখে আসছেন, অলরেডি জানেন। সো গ্যান্ট চার্ট বানাতে আমাদের বেসিক্যালি কি কি ডাটা লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লাগবে, কার প্রেডিসেসর কে সেটা লাগবে, এবং তাদের ডিউরেশন কত সেটা। গ্যান্ট চার্টে আমার কোনো কস্ট লাগবে। সো প্রজেক্টের ফার্স্ট কাজ হচ্ছে এ, যার কোনো প্রেডিসেসর নাই। সো জিরো মোমেন্ট, জিরো মোমেন্ট মানে হচ্ছে আমি যেখান থেকে প্রজেক্টের কাজটা শুরু করছি সেটা, এখান থেকে টোটাল 2 দিন, তার মানে 0তম ডেতে শুরু হয়ে এট দ্য এন্ড অফ ডে সেকেন্ড এটা শেষ হয়ে 0 ধরা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটাকে আমরা 0 করছি। বি, বি এর প্রেডিসেসর হচ্ছে এ, ডিউরেশন হচ্ছে 3, তার মানে এ যেখানে শেষ হবে, তার মানে সেকেন্ড দিনে শেষ হচ্ছে, এখান থেকে শুরু করে টোটাল 3 দিন চলবে। সো বি 2 নম্বর দিনে শেষ হচ্ছে, শুরু হচ্ছে 5 নম্বর দিনে। সি, সি এর প্রেডিসেসর হচ্ছে বি, তার ডিউরেশন হচ্ছে 3, তার মানে বি যেখানে শেষ হয়েছে, বি শেষ হয়েছে 5 নম্বর দিনে, এই 5 নম্বর দিন থেকে আমি সি শুরু করতে পারবো, সি চলবে হচ্ছে 8 নম্বর। ডি, ডি এর প্রেডিসেসর হচ্ছে বি এবং এর ডিউরেশন হচ্ছে 2 days, তার মানে বি যেখানে শেষ হয়েছে, বি শেষ হয়েছে 5 নম্বর দিনে, এই 5 নম্বর দিন থেকে ডি শুরু হবে এবং ডি শেষ হবে হচ্ছে 2 দিন, যেহেতু 14টা ডিউরেশন 7 নম্বর। ই, ই এর প্রেডিসেসর হচ্ছে ডি, সো ডি যেখানে শেষ হয়েছে, ডি শেষ হয়েছে হচ্ছে 7 নম্বর দিনে, 7 নম্বর দিন at the end of day 7 আমি ই শুরু করতে পারবো এবং এটা যেহেতু 3 দিন চলবে, সো ও হচ্ছে 10 নম্বর। সো দিস ইজ মাই ক্যাপচার। নাও আমার ফিল্ড রিপোর্ট দেওয়া আছে at the end of day 7, সো at the end of day 7 আমি যদি 7 নম্বর দিন থেকে একটা দাগ টেনে দেই, এই দাগের এই পাশে অর্থাৎ বাম পাশে যে অ্যাক্টিভিটি গুলা পড়ছে সেগুলোকে আমি ধরবো হচ্ছে কমপ্লিটেড, আর এই দাগটার ডান পাশে যে অ্যাক্টিভিটি গুলা করছে বা অ্যাক্টিভিটি যতটুকু পার্সেন্টেজই করুক না কেন সেটা কিন্তু হচ্ছে আমি ইনকমপ্লিট। ওকে, এবং গ্যান্ট চার্টের সাথে ফিল্ড রিপোর্টের পার্থক্য থাকতে পারে এবং আমাদের এক্সাম্পলে আছে কিরকম। at the end of day 7 সি শেষ হয়েছে হচ্ছে 33% বা 1/5, বাট অ্যাকর্ডিং টু মাই প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড গ্যান্ট চার্ট সি শেষ হয়ে যাওয়ার কথা ছিল 2/3, শেষ হয়েছে। at the end of day 7 ডি শেষ হয়েছে 50%, বাট গ্যান্ট চার্ট বলতেছে যে at the end of day 7 ডি 100% শেষ হয়ে যাবে, আর আনফরচুনেটলি ডি শেষ হয়েছে 50%। সো সি আর ডি এর ক্ষেত্রে গ্যান্ট চার্ট আর ফিল্ড রিপোর্টের ডাটা মিলছে না বা কনফ্লিক্টিং, সো ফিল্ড রিপোর্টের ঘন কথা বলছে, গ্যান্ট চার্ট কোনোটাই কিন্তু ভুল সেটা বলিনি, বা যে কোনো একটা ঠিক আরেকটা বেঠিক সেটাও কিন্তু। ফিল্ড রিপোর্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে, আর প্রজেক্ট স্কেডিউল বা প্ল্যান এবং এখান থেকে যে বানানো গ্যান্ট চার্ট এটা ইন্ডিকেট করছে আমার অ্যাকচুয়াল প্ল্যানটা কি ছিল, কি প্ল্যানিং নিয়ে আমি কাজটা শুরু করছি। সেখানে কিন্তু কোনোটা ভুল বা কোনোটা ঠিক সেই পার্সপেক্টিভে কিন্তু এই হিসাবটাতে যাওয়া যাবে। ওকে, এ আর বি এর ক্ষেত্রে ফিল্ড রিপোর্ট যা বলতেছে গ্যান্ট চার্ট তাই বলতেছে। গ্যান্ট চার্ট বলতেছে এ আর বি at the end of day 7 অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, এবং হ্যাঁ ফিল্ড রিপোর্টে বলতেছে at the end of day 7 এ বি 100%। এবং ই এর ক্ষেত্রেও হচ্ছে গ্যান্ট চার্ট আর ফিল্ড রিপোর্টটা একই জিনিস বলতেছে, তার অর্থ হচ্ছে at the end of day 7 ই শুরু হওয়ার কথা কেবল, মানে হচ্ছে at the end of day 7 ই কতটুকু কমপ্লিট হয়েছে, যেহেতু শুরুই হয় না তার মানে 0। ফিল্ড রিপোর্টে বলতেছে যে হ্যাঁ এটা 0% কমপ্লিট হয়েছে। সো কোনো কাজ যদি শুরুই না হয়, তার কমপ্লিটেড পার্সেন্টেজ যদি 0 হয়, তার ইনকার্ড কস্ট 0 হবে, তার আর্ন ভ্যালু 0 হবে এবং তার প্ল্যান ভ্যালুটা 0।
সো এই দুইটা টেবিল আমাদের দেয়া থাকবে, এখান থেকে আমি গ্যান্ট চার্ট বানালাম, দেন এই তিনটা জিনিস থেকেই হচ্ছে আমার এই টেবিলটা বানাবো। টেবিলে কি কি থাকবে? প্রত্যেকটা অ্যাক্টিভিটির অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু, সিপিআই, সিবি, এসপিআই, প্রত্যেকটা অ্যাক্টিভিটির অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, আই হোপ তাতে আপনার জিনিসটা কমপ্লিট বোঝা গেছে যে কার আর্ন ভ্যালু কত হবে, কার অ্যাকচুয়াল কস্ট কত এবং কার প্ল্যান কত। দেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য যে অ্যাকচুয়াল কস্ট আছে সেটাকে সামেশন করতে হবে। সেম গোজ ফর আর্ন ভ্যালু, প্রত্যেকটা আর্ন ভ্যালুকে সাম করতে হবে, প্রত্যেকটা প্ল্যান ভ্যালুকে সাম। অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা করে হিসাব করলেও আমরা যখন সিপিআই এর হিসাবে যাব, সরি, আমরা যখন সিপিআই হিসাবে যাব তখন কিন্তু আমরা হিসাবটা আর অ্যাক্টিভিটি ওয়াইজ করবো, আমরা টোটালটার উপর। সো সিপিআই এর ফর্মুলা কি? সিপিআই এর ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। তার মানে হচ্ছে আমার এখানে আর্ন ভ্যালু আসছে 2400, অ্যাকচুয়াল কস্ট আসছে 2700। 2400 কে যদি 2700 দিয়ে ভাগ দিই, অ্যান্সার আসে 0.889, হুইচ ইজ লেস দেন 1। আর 2400 থেকে যদি আমি 2700 কে বিয়োগ দিই, তাহলে রেজাল্ট আসে হচ্ছে -300, হুইচ ইজ লেস দেন 0। সো আমরা আগে টিউটোরিয়ালটাকে দেখেছিলাম যে সিপিআই এর ভ্যালু যদি লেস দেন 1 হয়, অটোমেটিক্যালি সিভির ভ্যালু লেস দেন 0 হবে। এটা কি ইন্ডিকেট করবে? আমার প্রজেক্টটা হচ্ছে ওভার বাজেট, আমার প্রজেক্টটা ওভার বাজেট। তার মানে আমি ইনিশিয়ালি যে খরচের প্ল্যান রাখছিলাম সেটা এক্সিট করে গেছে, ওভার হয়ে গেছে, যতটুকু প্ল্যান রাখছিলাম তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে। এসপিআই পাবো হচ্ছে আমি আর্ন ভ্যালুতে প্ল্যান ভ্যালু দিয়ে ভাগ। আর্ন ভ্যালু 2400, প্ল্যান ভ্যালু 3000, 2400 কে 3000 দিয়ে ভাগ দিয়ে আসে হচ্ছে 0.8, which is less than 1। আর এসডি পাবো হচ্ছে আর্ন ভ্যালু থেকে প্ল্যান ভ্যালুতে বিয়োগ দিই। সো 2400 থেকে যদি 3000 বিয়োগ দিই, রেজাল্ট আসে -600, which is less than 0। সো ওই একই কথা, এসপিআই এর ভ্যালু যদি লেস দেন 1 হয়, অটোমেটিক্যালি এসবি এর ভ্যালুটাও লেস দেন 0 হবে। এবং এটা ইন্ডিকেট করবে হচ্ছে কি, আই এম বিহাইন্ড দ্য স্কেল। তার মানে হচ্ছে আমার ইনিশিয়ালি যে প্ল্যান ছিল প্রজেক্টটা শেষ করার, আমার আরো বেশি সময় লাগে। বিহাইন্ড স্কেল মানে আমি পিছায় আছি, মানে আমার কাজ যতটুকু শেষ হওয়ার কথা তার থেকে পিছায় আছে। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে আমার প্রজেক্টের প্রোগ্রেস হচ্ছে ওভার বাজেট এন্ড, তার মানে আমার বাজেট বেশি লাগবে ইনিশিয়াল বাজেট থেকে, এবং আমার যতটুকু আমি প্ল্যান করে রাখছিলাম ডিউরেশনের জন্য তার থেকে বেশি সময়। So this is how we evaluate a project's progress using earn value analysis. এখন এর উপর বেস করে আমাকে আবার ফোরকাস্ট করতে হবে যে আমি ইনিশিয়াল যে বাজেট ছিল সেই বাজেটে তো হচ্ছে না, তাহলে আমার অ্যাকচুয়ালি আসলে কতটুকু বাজেট না সেটাকে আমরা হচ্ছে ইভালুয়েট করবো। এবং আমার যে এস্টিমেটেড ডিউরেশন ছিল সেটা কত হবে, প্ল্যান ডিউরেশন একটা ছিল, সেটার উপর বেস করে আমরা এস্টিমেটেড বাজেট বের করার সূত্র হচ্ছে প্ল্যান্ড প্ল্যান্ড কস্ট at project completion বা planned budget divided by CPI। সো আমার প্ল্যান্ড বাজেট কত ছিল? প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমি আমার প্রজেক্ট প্ল্যানিং এ যে টোটাল কস্ট গুলো আছে তাদেরকে যোগ করলে আমি আমার পুরো প্রজেক্টের প্ল্যান্ড বাজেটটা পেয়ে যাবো। সো আমার প্ল্যান্ড বাজেট হচ্ছে 3700। এই ভ্যালুটা আমি কোথা থেকে পেলাম? আমার প্রজেক্ট স্কেডিউল বা প্রজেক্ট প্ল্যান। এটাকে ভাগ দিতে হবে হচ্ছে সিপিআই। সিপিআই ভ্যালু আসছে আমার কত? 0.889। সেই ক্ষেত্রে আমার 3700কে 3700কে যদি আমি 0.889 দিয়ে ডিভাইড দিই, তাহলে রেজাল্ট আসে হচ্ছে 4161.96। সো আমার প্ল্যানিং ছিল আমি 3700 টাকা বা $3700 মধ্যে শেষ করব, বাট আমার আসলে পুরো খরচ লেগে যাবে 4161.9।
আর এস্টিমেটেড ডিউরেশন কি হবে, সেটা হচ্ছে প্ল্যান ডিউরেশন ডিভাইডেড বাই এসপিআর। আমার প্ল্যান ডিউরেশন কত ছিল, প্ল্যান ডিউরেশনটা পাবো হচ্ছে আমার গ্যান্ট চার্ট থেকে। গ্যান্ট চার্টে এই প্রজেক্টটার জন্য টোটাল কয়টা অ্যাক্টিভিটি আছে, 5টা। শেষ অ্যাক্টিভিটি যেটা লাস্ট কবে শেষ হচ্ছে, 10 নাম্বার দিন। তার মানে 0 নম্বর ডেতে শুরু হয়ে 10 নম্বর ডেতে শেষ হচ্ছে। তার মানে আমার প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 10 ডেজ। তার মানে এটাই ছিল আমার প্ল্যান, আমার প্রজেক্টটা 10 দিনের মধ্যে শেষ করার। সেটা আমার প্ল্যান ডিউরেশন। এটাকে ভাগ দিতে হবে হচ্ছে এসপিআর। এসপিআর ভ্যালু কত, 0.8। 10কে যদি আমি 0.8 দিয়ে ডিভাইড করি, আমার রেজাল্ট আসে হচ্ছে 12.5। তার মানে আমার অ্যাকচুয়াল ইনিশিয়াল প্ল্যান ছিল আমার প্রজেক্টটা 10 দিনে শেষ করবো। যেহেতু আমি বিহাইন্ড দ্য স্কেডিউলে আছি, তার মানে আমার প্রজেক্টটা শেষ করতে আরো বেশি সময়। সো টোটাল কতদিন লাগবে, টোটাল লাগবে হচ্ছে আমার 12.5 দিন। অর্থাৎ আমার অ্যাকচুয়াল প্ল্যানিং থেকে আরো 2.5 দিন বেশি সময়। সো দিস ইজ হাউ উই অ্যাপ্লাই আর্ন ভ্যালু অ্যানালাইসিস। এটা দিয়ে হচ্ছে আমি প্রজেক্টের প্রোগ্রেসটাকে ইভালুয়েট করলাম, এবং এটার উপর বেস করে হচ্ছে আমি আমার প্রজেক্টের উপর একটা ফোরকাস্টিং দিলাম যে আমার প্রজেক্টটা যখন শেষ হবে তখন আসলে অ্যাকচুয়ালি কত টাকা, টোটাল কত বাজেট লাগবে, এবং টোটাল আমার কত দিন, কত দিনে প্রজেক্টটা শেষ হবে। সো ইনিশিয়াল প্ল্যানিং ছিল 3700 টাকা বা ডলার, শেষ হচ্ছে 4161 বা 98 ডলার। তাহলে এক্সট্রা কত টাকা লাগতেছে, এই 4161.6 থেকে 3700 বিয়োগ দিলে যত, সেটা হচ্ছে আমার এক্সট্রা এত লাগতেছে। এস্টিমেটেড বাজেট একটা টার্ম, আর এক্সট্রা কত লাগবে সেটা আরেকটা জিনিস। সো এস্টিমেটেড বাজেট হচ্ছে 4161, আর এক্সট্রা লাগতেছে আমার প্ল্যানিং থেকে, সেটা হচ্ছে এটা থেকে যদি 3700 বিয়োগ দিই। আর আমার প্রজেক্টের প্ল্যান ছিল 10 দিনে শেষ করা, বাট আমার টোটাল লাগবে 12.5। তাহলে এক্সট্রা কতদিন লাগতেছে, আরো 8। So I hope you have understood what I have explained so far in this tutorial. Easily আপনারা এখন প্রজেক্টের, একটা রানিং প্রজেক্টের যে কোনো একটা পার্টিকুলার টাইমে প্রোগ্রেস ইভালুয়েশন করতে পারবেন, এবং সেটার উপর একটা forecast. So this is it in this tutorial. I hope you have well understood all the things. So thank you.